বিসমিল্লাহির রহমানির রহিম। জাহেদ একাডেমিতে সকলকে স্বাগত। আমরা গত ক্লাসে লাসাখিলিয়ার নীতি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব ধাতু, অধাতু ও অপধাতু। ধাতু, অধাতু, অপধাতু এটা আমাদের কাছে এসএসসি এবং এইচএসসি এটা যেন আমাদের কাছে এখনো ক্লিয়ার হচ্ছে না, আসলে ধাতু কোনটা, অধাতু কোনটা, অপধাতু কোনটা, এই নিয়ে যেন একটা ঝামেলা লেগেই আছে। আজকে আমরা এই ঝামেলা থেকে সম্পূর্ণ নিস্তার হব। চলো আমরা ধাতু সম্পর্কে জানি। পর্যায় সারণীতে মোট মৌল আমরা জানি 118টা। কয়টি? 118টি। মোট মৌল 118টি। এর মধ্যে ধাতু হচ্ছে, ধাতুর সংখ্যা কয়টি? 91টি। এর মধ্যে ধাতু কয়টি? ধাতু হচ্ছে 91টি। আবার কোথাও কোথাও 94, 95 পর্যন্ত আছে। আমরা পাঠ্য বই অনুযায়ী ধাতুর সংখ্যা 91টি পড়ব। আচ্ছা, এখন পর্যায় সারণীতে যে 91টি ধাতু, তার মধ্যে দেখো পর্যায় সারণীতে আমরা পড়েছি এস ব্লক মোল, পি ব্লক মোল, ডি ব্লক মোল, এফ ব্লক মোল, এগুলো আমরা জানি। আচ্ছা, এস ব্লক মোলের সংখ্যা কতটি? এস ব্লক মৌলের সংখ্যা, এস ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 14টি। এস ব্লক মৌলের সংখ্যা কয়টি? 14টি। ডি পি ব্লক মৌল, পি ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 36টি। ডি ব্লক মৌলের সংখ্যা, ডি ব্লক মৌলের সংখ্যা কয়টি? ডি ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 40টি। আর কি আছে? এফ ব্লক মৌলের সংখ্যা কয়টি? এফ ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 28টি। দেখো 4, 6, 11, কয়টা? 118টি। মোট মৌল কয়টা? 118টি। এর মধ্যে আমরা দেখব যে এস ব্লকের মধ্যে ধাতুর সংখ্যা কতটি? এস ব্লক মৌলের মধ্যে ধাতুর সংখ্যা, ধাতু হচ্ছে 12টি। ধাতু কয়টি? 12টি। কি কি? দুইটা, একটা হচ্ছে হাইড্রোজেন আর হিলিয়াম। হাইড্রোজেন এবং হিলিয়াম ছাড়া বাকি 12টি ধাতু। হাইড্রোজেন এবং হিলিয়াম ছাড়া বাকি 12টি কি ধাতু? হাইড্রোজেন এবং হিলিয়াম হচ্ছে অধাতু। মনে থাকবে তো? কি বললাম? এস ব্লক মৌলের সংখ্যা কতটি? 14টি। এর মধ্যে ধাতু হচ্ছে 12টি, হাইড্রোজেন, হিলিয়াম, এই দুইটা হচ্ছে অধাতু। তারপরে আমরা যদি এগুলো তোমরা নোট করো, তারপরে আমরা যদি পি ব্লক মৌলের ক্ষেত্রে যাই, পি ব্লক মৌলের ক্ষেত্রে আমরা পি ব্লক মৌলের সংখ্যা দেখছি কয়টি? 14টি। এর মধ্যে 36টি। এর মধ্যে অধাতু হচ্ছে 17টি। অধাতু কয়টি? 17টি। অপধাতু বা উপধাতু 6টি বা 7টি। অপধাতু বা উপধাতু কয়টি? 6টি বা 7টি। আর বাকিগুলা কি? পি ব্লক মৌলের মধ্যে বাকিগুলা ধাতু। মনে থাকবে না? অবশ্যই মনে থাকবে। বুঝছো তো সবাই? এখন দেখো আমরা পরবর্তীতে যে বিষয়টা দেখব, এস ব্লক মৌল পড়ছি, পি ব্লক মৌল পড়ছি, এখন করব ডি ব্লক মৌল। ডি ব্লক মৌলের মধ্যে ধাতু কয়টি? আমরা যদি দেখি ডি ব্লক মৌলের মধ্যে সংখ্যা, আমরা ডি ব্লক মৌলের সংখ্যা কতটি ছিল পড়ছিলাম? ডি ব্লক মৌলের মৌল সংখ্যা হচ্ছে 40টি। ডি ব্লক মৌলের মৌল সংখ্যা কয়টা? 40টি। 40টির মধ্যে ডি ব্লক মৌলের 40টি ধাতু,
40টি কি ধাতু। আর কি বলবো, ডি ব্লক মৌল। ডি ব্লক মৌল মানে ধাতু, কোনো কথা নেই। ডি ব্লক মৌল মানে কি ধাতু, আর কোনো কথা চলবে না। তারপরে যদি আমরা দেখি এফ ব্লক মৌল, এফ ব্লক মৌল, এফ ব্লক মৌলের ক্ষেত্রে ধাতুর সংখ্যা কতটি? মৌল সংখ্যা হচ্ছে 28টি। মৌল সংখ্যা কয়টি? 28টি। এর মধ্যে ধাতু 28টি। ধাতু কয়টি? 28টি। ধাতু কয়টি? 28টি। কি শিখলাম আমরা? যে ডি ব্লক মৌল, ডি ব্লক মৌলে মৌল সংখ্যা 40টি, 40টি ধাতু। এফ ব্লক মৌল মৌল সংখ্যা 28টি, 28টি ধাতু। এস ব্লক মৌল মৌল সংখ্যা 14টি, দুইটা অধাতু, একটা হাইড্রোজেন একটা হিলিয়াম, বাকি 12টাই ধাতু। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো আমরা পরবর্তীতে যে কাজটা করব, যে ধাতু কাকে বলে। যে সকল মৌল, আমরা এখন জানি যে ধাতু কাকে বলে। যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাকে ধাতু বলে। আচ্ছা, এটা হচ্ছে ধাতুর সংজ্ঞা। এটা কি? ধাতুর সংজ্ঞা। ধাতুর সংজ্ঞা। ধাতুর সংজ্ঞা কি? যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাকে ধাতু বলে। আচ্ছা, পর্যায় সারণীতে যখন আমরা বাম থেকে, কোন থেকে? বাম থেকে ডানে যাব, তখন ধাতব ধর্ম হ্রাস পাবে। ধাতব ধর্ম হ্রাস পাবে। কি শিখছি? যে বাম থেকে ডানে যখন যাব, বাম থেকে ডানে গেলে, বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়। হ্রাস পায়। বাম থেকে ডানে গেলে কি হয়? ধাতব ধর্ম হ্রাস পায়। যে ধাতুগুলা সহজে ইলেকট্রন দান করতে পারে তাদের ধাতব ধর্ম বেশি। কি শিখছি? যে ধাতুগুলা সহজে ইলেকট্রন দান করতে পারে তাদের ধাতব ধর্ম বেশি। এই নোট 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 যে ধাতু সহজে ইলেকট্রন দান করে তার ধাতব ধর্ম বেশি। কি শিখছি? যে ধাতু সহজে ইলেকট্রন দান করে তার ধাতব ধর্ম বেশি। আচ্ছা, মনে থাকবে তো? এগুলো আমরা নোট করে রাখবো। তারপরে দেখো, তারপরে আমরা কোন জিনিসটা জানবো? যে ধাতু কিভাবে বের করতে হয় এটা একটু জানি। ধাতু 1 2 3, 1 2 3 ধাতু। 1 2 3 কে আমরা কি বলি? ধাতু বলি। কোন মৌলের শেষ কক্ষপথে যদি 1 2 3 থাকে তাহলে আমরা তাকে কি বলি? ধাতু বলি। আচ্ছা, এখন দেখো 1 2 3 কি শিখছি আমরা? 1 2 3 ধাতু। ওকে, তারপরে ধাতু চিনার আরেকটা পদ্ধতি আছে। মৌলের শেষে আম থাকলে, মৌলের শেষে আম থাকলে, মৌলের শেষে আম থাকলে, মৌলের শেষে আম থাকলে সেটি ধাতু হয় কিছু ব্যতিক্রম ছাড়া। কিছু ব্যতিক্রম ছাড়া। কি শিখছি আমরা? মৌলের শেষে যদি আম থাকে তাহলে কি হয়? ধাতু হয়। আচ্ছা, ধাতু কি? 1 2 3 ধাতু। 1 2 3 ধাতু। এখন আমরা যদি
ধাতু ইলেকট্রন বিন্যাস করি সোডিয়াম কত 11 এর ইলেকট্রন বিন্যাস যদি করো 1 স্কয়ার a স্কয়ার 3s1 ইলেকট্রন বিন্যাস করলাম শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে 2 8 এক শেষ কক্ষপথে কয়টা একটা এই জন্য এটা কি ধাতু আমরা যদি ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে যাই 12 1 স্কয়ার 2 স্কয়ার দেখো 2 8 2 এটা কি ধাতু কেন শেষ কক্ষপথে কয়টা আছে দুইটা শেষ কক্ষপথে কয়টা দুইটা এটা শেষ কক্ষপথে কয়টা একটা তারপরে যদি আরো একটা উদাহরণ দেখি আরো কিছু উদাহরণ যদি দেখি আমি অ্যালুমিনিয়াম দেখো অ্যালুমিনিয়াম কি P1 2 8 3 শেষ কক্ষপথে কয়টা তিনটা কি ধাতু শেষ কক্ষপথে কয়টা শেষ কক্ষপথে তিনটা এই জন্য কি ধাতু আমি যদি পটাশিয়াম লিখি পটাশিয়াম কত 19 1 স্কয়ার 2 8 8 1 2 8 10 19 শেষ কক্ষপথে কয়টা আছে একটা শেষ কক্ষপথে একটা এই জন্য এটা কি ধাতু কেন একটা আছে কেন একটা আছে বুঝতে পারছি তো ধাতু তারপরে আরেকটা উদাহরণ দেখি যদি এটা মুছে ফেলি দেখো তারপরে আরেকটা উদাহরণ যদি আমি দেখি কি দেখতে পারি ক্যালসিয়াম কত 20 4s2 এখন 2 8 8 2 ধাতু কেন শেষ কক্ষপথে কয়টা আছে দুইটা শেষ কক্ষপথে কয়টা আছে দুইটা যখন আমরা ডি ব্লক মূলে চলে যাব ধরো স্ক্যান্ডিয়াম টাইটানিয়াম ভ্যানাডিয়াম এই সবগুলো কি ডি ব্লক মূল হওয়ার কারণে তারা এমনিতে ধাতু আমরা বলছি না 40টা ডি ব্লক মূল 40টাই ধাতু আমরা কি বলছি এফ ব্লক মূল কয়টা মূল আছে 28টাই ধাতু আর কি পড়ছি আমরা পড়ছি যে এস ব্লক মূলের সংখ্যা মৌলের সংখ্যা কয়টা 14টা এর মধ্যে 12টাই ধাতু আর দুইটা অধাতু দুইটা কি হাইড্রোজেন হিলিয়াম মনে থাকবে না অবশ্যই মনে থাকবে তারপরে দেখো আমরা আর কি আছে সবগুলোই তো আলোচনা করে বললাম তাহলে ধাতু কি আমরা ভালো করে বুঝতে পারছি ধাতু যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা এখন আলোচনা করব অধাতু নিয়ে আজকে অধাতুকে একটু দেখে নিই আলোচনা করছি অধাতু নিয়ে কি আলোচনা করছি অধাতু নিয়ে যদি আলোচনা করি যদি কেউ প্রশ্ন করে যে অধাতু কাকে বলে যে সকল মৌল এক বা যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তাকে অধাতু বলে বলতে আমরা যদি ধাতুর সংজ্ঞা শিখি তাহলে অধাতুর সংজ্ঞা শিখতে হবে না ধাতুর সংজ্ঞা কি ছিল যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাকে বলে ধাতু আর অধাতুর সংখ্যা কি যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন বহন করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তাকে অধাতু বলে একটা আরেকটার বিপরীত এখন অধাতু আমরা চিনব কিভাবে অধাতু চিনার পদ্ধতি হচ্ছে 5 6 7 অধাতু চিনার পদ্ধতি কি 5 6 7 কোন মৌলের শেষ কক্ষপথে
যদি 5 6 7 থাকে তাহলে আমরা তাকে অধাতু বলি। কি বলছি? কোনো মৌলের শেষ কক্ষপথে যদি 5 6 7 থাকে তাহলে তাকে আমরা অধাতু বলি। ধাতু কি? কোনো মৌলের শেষ কক্ষপথে যদি 1 2 3 থাকে তাহলে আমরা তাকে ধাতু বলি, তাই তো? আচ্ছা, 5 6 7, তাই না? দেখি কয়েকটা উদাহরণ। যেমন আমি যদি প্রথমে নাইট্রোজেন দেখি, নাইট্রোজেন কত? 7। নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাসটা করি, দেখেন 2 5, শেষ কক্ষপথে কয়টা আছে? 5টা। এটা কি? অবশ্যই অধাতু, অবশ্যই অধাতু। কেন? শেষ কক্ষপথে 5টি। আমি যদি অক্সিজেন দেখি 1 স্কয়ার, শেষ কক্ষপথে কয়টা আছে? 6টা। 6টা দেখার কারণ এটা কি? অধাতু। 6টা দেখার কারণ এটা কি? অধাতু। আমি যদি ক্লোরিন দেখি, পাই 2, এটা কি? অবশ্যই অধাতু। কেন? শেষ কক্ষপথে কয়টা আছে? 7টি। শেষ কক্ষপথে কয়টা আছে? 7টি। তারপরে আরো কিছু উদাহরণ দেখব। আমি যদি ক্লোরিন দেখি, সালফার যদি দেখি, সালফার কত? 16। 2 8 2 4 10 14, সালফার তো 16, তাই না? 4 6। শেষ কক্ষপথে কয়টা আছে? 6টা। শেষ কক্ষপথে কয়টা আছে? 6টা। শেষ কক্ষপথে 6টা মানেই অধাতু, অধাতু। কেন? শেষ কক্ষপথে 6টি আছে। কেন? শেষ কক্ষপথে 6টি আছে। তারপরে যদি আমরা দেখি, কতগুলো বুঝলাম? আচ্ছা, তারপরে ক্লোরিনটা একটু দেখি। ক্লোরিন ক্লোরিন 2 8 7 অধাতু। এটা কি? অধাতু। কেন? শেষ কক্ষপথে কয়টি? শেষ কক্ষপথে 7টি। এই জন্য এটা কি? অধাতু। অধাতু কি মনে রাখবে? আচ্ছা, তোমাদের অধাতুকে একদম পুষ্পারাম করে দেব আজকে। এখন আমরা জানবো যে পর্যায় সারণীতে পাঠ্য বই অনুযায়ী অধাতু কয়টা? পর্যায় সারণীর 118টি মৌলের মধ্যে, 118টি মৌলের মধ্যে অধাতু হচ্ছে 17টি। অধাতু কয়টি? 17টি। অনেকখানে 20টি আছে, কেউ 18টি বলছে, কিন্তু পাঠ্য বই অনুযায়ী 17টি। পাঠ্য বই অনুযায়ী কয়টি? 17টি। পর্যায় সারণীতে 118টি মৌলের মধ্যে অধাতু 17টি, 18টি 20টি। এটাও বলা আছে, এটাও বলা আছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বইয়ে, বিভিন্ন বইয়ে। 18টা বলছি, 17টি। তারপরে জানিয়ে দিলাম 18 বা 20টি, যেন আমরা কনফিউজ না হই। আচ্ছা, এখন এই 17টা অধাতুকে আমরা চিনব যে 17টা অধাতুগুলো আসলে কারা, তাদেরকে একটু দেখতে চাই। 17টা অধাতু কোনগুলো তাদেরকে একটু দেখব। অধাতু, অধাতু আমরা পড়েছি 17টি অধাতুর তালিকা। এখন আমরা দেখব 17টি অধাতুর তালিকা কোনগুলো। 17টি অধাতুর তালিকার মধ্যে কি কি আছে? হাইড্রোজেন, এটা ধাতু হওয়ার কথা ছিল, ব্যতিক্রম। হিলিয়াম ব্যতিক্রম। কার্বন, হাইড্রোজেন অধাতু, হিলিয়াম অধাতু, কার্বন অধাতু, নাইট্রোজেন অধাতু, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, ব্রোমিন, আয়োডিন, ক্রিপ্টন, জ্যানন, সেলেনিয়াম, রেডন। এগুলো কি? এগুলো হচ্ছে অধাতু। আশা করি আর অধাতু নিয়ে কোনো সমস্যা হবে না। অধাতু 17টি অধাতু যদি আমরা শিখে ফেলি, আর আমরা যদি অধাতুর যে বের করার যে পদ্ধতিটা কি, 5 6 7, 5 6 7 কি? অধাতু। 5 6 7 অধাতু।
হ্যাঁ, আমরা নাইট্রোজেন থেকে বের করতে পারি, অক্সিজেন থেকে, ক্লোরিন থেকে, এভাবে বের করে আমি দেখিয়েছি। এখন আমরা এটার তালিকা শেষ। আমরা এখন শিখব হচ্ছে যে সকল মৌলের ধাতব ও অধাতব উভয় ধরনের বৈশিষ্ট্য বিদ্যমান তাকে অপদার্থ বা উপদার্থ বলে। মোট অপদার্থ 6টি, আবার কোথাও 7টি বলা হয়েছে। আমরা 7টি অপদার্থের তালিকা দেখব। 1 নম্বর কি? বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলোরিয়াম, পোলিনিয়াম, এগুলো হচ্ছে অপদার্থ। এগুলো কি অপদার্থ? আবার অপদার্থ বের করার নিয়মটা হচ্ছে শেষ কক্ষপথে 4টি, শেষ কক্ষপথে 4টি ইলেকট্রন থাকা। সিলিকনের শেষ কক্ষপথে 4টি, এই জন্য এটা অপদার্থ। এই সূত্র দিয়ে সবকিছু মিলে না, এই জন্য আমরা এই 6টা 7টাকে মুখস্থ করে যদি পেলি, তাই আর কোনোদিন অপদার্থ ঝামেলা হবে না। আমরা আজকে ধাতু, অধাতু, অপদার্থ সম্পর্কে আমরা আজকে ধাতু, অধাতু ও উপদার্থ সম্পর্কে যে ক্লাসটা করেছি, এখান থেকে আমরা নিশ্চিত ধাতু, অধাতু, অপদার্থ ভালো করে বুঝতে পেরেছি আশা করি। আমরা যে আজকে যে ক্লাসটা সম্পন্ন করলাম ধাতু, অধাতু ও অপদার্থ, এই ক্লাসটা আমরা আশা করি সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছি এবং ধাতু, অধাতু এবং অপদার্থ সম্পর্কে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। এই রকম বেসিক টপিকগুলা যেগুলা আমাদের অনেক সমস্যা থেকে যায়, আমি আশা করি তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা যে তোমাদের কোন সমস্যা এবং কোন বিষয় নিয়ে আলোচনা করতে হবে। আমার ক্লাসটা আজকে শেষ করলাম। আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।